দীর্ঘ ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের পর গত বছর ৫ই আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন ঘটে। সেই ঘটনায় গোটা দেশের সাধারণ মানুষ আনন্দে ফেটে পড়েছিল। ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে শেখ হাসিনা জামায়াতে ইসলাম ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার এসে সেই নিষিদ্ধের আদেশ বাতিল করে। অন্যদিকে জামাতের অভিযোগ ছিল দল হিসেবে তাদের উপর নানা রকম অত্যাচার, নিপীড়ন ও হামলা হয়েছে। যেমন হামলা মামলার শিকার হয়েছে দেশের অন্যতম বড় দল বিএনপিও। এরপর গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা এবং জুলাই আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্মে জামাত শিবিরের অংশগ্রহণ ও উপস্থিতি দৃশ্যমান হয়ে ওঠে দিনে দিনে। বলা যায় জামাতে ইসলামী তাদের পুনরুজ্জীবনের সময়টা দারুণভাবে কাজে লাগায় এবং জুলাইয়ের স্টেক হোল্ডারদের কেউ কেউ বলতে শুরু করেন জুলাই আন্দোলন জামাতের জন্য কাফফারা। যাই হোক, এই নিয়ে নেট দুনিয়ায় পানি অনেক দূরে গড়ালেও এরপর প্রায় প্রতিদিনই আমরা দেখেছি বিভিন্ন সভা সমিতি ও সংবাদ মাধ্যমে জামাতের দাপুটে উপস্থিতি। জামাতের শীর্ষস্থানীয় নেতাদের সারা দেশে ঘুরে দলীয় সভা ছাড়াও জনসংযোগমূলক বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা যায়। হিন্দুদের মন্দিরে গিয়ে অভয় দেয়া, সব সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিকে নিয়ে মিটিং করে তাদের জামাতের ব্যানারের নিচে থাকতে অনুরোধ জানানো এবং জামাতের অধীনে নির্বাচন করারও প্রস্তাব আসে তাদের জন্য। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল দেশের জনগণের অনেকেই জামাতের পুরনো রাজনীতি ভুলে গিয়ে তাদের পেছনে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু সময় যত যাচ্ছে জামাতের রাজনীতি কিছুটা গতি হারাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক সালেউদ্দিন আহমেদ তার এক কলামে বলছেন, আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরশাসন আমলে জামাতে ইসলামের রাজনীতি ছিল কিছুটা বিএনপির ছত্রছায়ায়। জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপির হাঁড়িতে ভাত খাওয়া জামাত যেন অনেকটা সেই হাঁড়ি ভেঙে ফেলেছে। বিএনপি ও জামাতের রাজনীতি এখন প্রতিদ্বন্দ্বিতামূলক। অভ্যুত্থানের পর বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে তাদের বাগবিতণ্ডা আর বিষোদ্গার এখন প্রকাশ্য। নানা ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে বিএনপির বিপক্ষে জামাতের অবস্থান এখন স্পষ্ট হয়ে উঠতে দেখা যাচ্ছে। যেমন সংস্কার বনাম নির্বাচন, নির্বাচনের সময়সূচি, রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান বাতিল বনাম সংশোধন ইত্যাদি প্রতিটি বিষয়ে ভিন্নমত ছিল জামাতের। এসব ইস্যুতে দুই দলের নেতাদের বাকযুদ্ধও আমরা দেখেছি সম্প্রতি। যেমন ২০২৪ সালের অক্টোবরে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, কিছু কিছু রাজনৈতিক দল আছে তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় তারাই ক্ষমতায় আসছে। জামাতের আমির শফিকুর রহমান তার পাল্টা জবাবে ২৭ ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে বলেন, একদল চাঁদাবাজ পালিয়েছে আর একদল চাঁদাবাজিতে লেগে গেছে। যদিও লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎকারের পর নির্বাচনের দিন নিয়ে দুই দলের মতবিরোধ কমলেও দূরত্ব কমেনি, কেননা তারও বেশ আগে থেকে জামাত তার নির্বাচনী মাঠ গোছাচ্ছিল এবং বিভিন্ন ধর্মীয় দলগুলোকে একসাথে নিয়ে ৩০০ আসনেই নির্বাচনী অঙ্ক মেলাচ্ছিল। জামাতের এই প্রবল উপস্থিতি ও নানা কর্মসূচিতে বিভিন্ন বক্তব্যের কারণে দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আলোচনা আবারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের এই অবস্থান নিয়ে অতীতের লম্বা বন্ধুত্বের জায়গা থেকে বের হয়ে বিএনপি বেশ চড়া গলাতেই তাদের এই অবস্থানের বিরোধিতা করছে। ফলে বিএনপি এবং জামাতের রসায়ন যে আর হচ্ছে না তা বেশ পরিষ্কার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ASF আমানুল্লাহ মনে করেন, পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে না থাকায় জামাত সেই ফাঁকা জায়গায় একটি শক্তি হিসেবে নিজেদের প্রকাশ করতে চাইছে। এই কারণেই তারা এখন বিএনপির বাইরে গিয়ে অবস্থান নিচ্ছে। এদিকে নতুন রাজনৈতিক দল এনসিপির জন্মলগ্ন থেকেই জামাতমুখিতা নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল জনমনে। জুলাই অভ্যুত্থানের সব পক্ষের মতো জামাত শিবিরেরও জোরালো ভূমিকা থাকায় একাত্তর প্রশ্নটি নিয়ে তখন কেউ ঘাঁটায়নি। ছাত্র নেতারাও জামাতের একাত্তরের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন বা সমালোচনা থেকে দূরেই ছিলেন। তবে এই হিসাব অনেকটাই বদলে গেল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর। তারাই ক্রমান্বয়ে মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। এছাড়া যেসব জামাতপন্থী বা তাদের সাবেক ছাত্র নেতারা এনসিপি নেতাদের ঘনিষ্ঠ ছিলেন এবং এনসিপিতে যুক্ত থাকার কথা ছিল, তাদের মধ্যে সম্পর্ক উচ্ছেদ ঘটল এবং তারা নিজেরাই ভিন্ন সংগঠন তৈরি করলেন। গণঅভ্যুত্থানে উজ্জীবিত জামাতের সঙ্গে অন্যদের সম্পর্কের টানাপোড়েন কেন? এই শিরোনামের কলামে সালেউদ্দিন আহমেদ বলছেন, এসব কারণই সম্প্রতি এনসিপিপন্থী নেতাদের তীব্র জামাত বিরোধিতার পালে বাতাস দিচ্ছে। এর সাথে যোগ হয়েছে শাহবাগে জামাতপন্থীদের জাতীয় সঙ্গীতের বিরোধিতা এবং গোলাম আজমকে নিয়ে বিতর্কিত স্লোগান। এই ঘটনা ছিল সবার জন্য একটি টার্নিং পয়েন্ট। এই ঘটনার মধ্য দিয়েই
একাত্তরে জামাতের ভূমিকার বিষয়টি আবারও আলোচনা সমালোচনার ইস্যু হয়ে উঠল রাজনীতিতে। নতুন রাজনৈতিক দল এনসিপিও মুক্তিযুদ্ধের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করলো, যার ফলে জামাতের সঙ্গে এনসিপির আদর্শিক ফারাক স্পষ্ট হয়ে উঠল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর গণমাধ্যমে পাওয়া যাচ্ছে সেসব বয়ানের উপস্থিতি। যেমন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন, যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে। শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলছেন, জামাত নিজেও জানে ওরা নির্বাচনে জিতবে না, তাই বারবার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে। 96-এর নির্বাচনে জামাতের 20,000 ভোট ম্যাটার করলেও ওই অবস্থা কি এখন আছে? জামাতের ওই 20-30 হাজার ভোট বিএনপির কাছে ম্যাটার করে না। ফলে জামাতের ভেতরে একটা সিরিয়াস ইনসিকিউরিটি আছে। সেক্ষেত্রে কিছু প্রশ্ন সামনে আসে। জুলাই অভ্যুত্থানের পর জামাতে ইসলামী যতটা সরব হয়েছিল, এখন কি তাহলে সেই অবস্থানে তারা নেই? নির্বাচনী মাঠ একা দখল করতে গিয়ে বিএনপির বন্ধুত্বকে হারাচ্ছে জামাত? এই মুহূর্তে 71-এর প্রশ্নে জামাতে ইসলামী কি তাদের নিজস্ব রাজনীতি করে যাবে? উত্তর সময়ই দেবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।